ছোটবেলায় আপনি হয়তো একবারের জন্য হলেও ভেবেছেন, ইস, যদি অদৃশ্য হতে পারতাম। বন্ধুরা, আজকের গল্পে আপনার ঠিক সেই ইচ্ছেটাই পূরণ হতে চলেছে। কিন্তু কথা হচ্ছে, এই ইচ্ছেটা পূরণ হবার পর আপনি কি ভালো কোনো কাজ করতেন, নাকি এই লোকটার মতো এক অদৃশ্য দানবে পরিণত হতেন? গল্পটা শুরু হয় সেবাস্টিয়ান নামের এক মেধাবী বিজ্ঞানীকে দিয়ে, যার পুরো জীবনটাই কেটেছে একটাই জিনিস নিয়ে, মানুষকে অদৃশ্য করার স্বপ্ন। বছরের পর বছর গবেষণার পর অবশেষে সে এমন একটা সিরাম তৈরি করতে সক্ষম হয় যা যে কোনো জীবন্ত প্রাণীকে সম্পূর্ণ অদৃশ্য করে দিতে পারে। প্রথমে সে এই সিরামটা পরীক্ষামূলক এক প্রাণীর ওপর প্রয়োগ করে। প্রাণীটা সত্যিই অদৃশ্য হয়ে যায় আর এই সাফল্যে তারা আনন্দে ফেটে পড়ে। কিন্তু সমস্যাটা শুরু হয় তখনই, কারণ অদৃশ্য হওয়াটা যত সহজ ছিল, আবার আগের অবস্থায় ফিরে আসা ঠিক ততটাই কঠিন ছিল। কিন্তু বিজ্ঞানী থেমে যাননি। গত 1 বছর ধরে দিনরাত এক করে সে শুধু একটাই লক্ষ্য নিয়ে কাজ করছিল, যাতে হারিয়ে যাওয়া সেই অদৃশ্য প্রাণীদের ফিরিয়ে আনা যায়। অবশেষে অসংখ্য ব্যর্থতা আর পরীক্ষার পর সে এই অসম্ভবকে সম্ভব করে ফেলে। সে আবিষ্কার করে আরেকটি ঔষধ যা অদৃশ্য হয়ে যাওয়া জীবকে আবার ফিরিয়ে আনতে পারে। আর এই সাফল্যের খবর সে তার টিমকে জানায় এবং সবাইকে ল্যাবে আসতে বলে। ল্যাবে আগে থেকেই ছিল একটি গরিলা, যেটিকে সেবাস্টিয়ান অদৃশ্য করে রেখেছিল। প্রথমে গরিলাটিকে অজ্ঞান করা হয় আর তারপর শক্ত করে বেঁধে ফেলা হয় অপারেশন টেবিলে। এরপর সেই নতুন আবিষ্কৃত ঔষধ ইনজেক্ট করা হয় তার শরীরে। কিন্তু যেমনটি তারা ধারণা করেছিল, পরিস্থিতি ঠিক তার উল্টোটা হয়। গরিলার হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে যায়। মনে হচ্ছিল হয়তো আর কোনো উপায় নেই, যে কোনো মুহূর্তে সে মারা যাবে। এই ঘটনায় ল্যাবে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তারা মরিয়া হয়ে তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। বারবার ইলেকট্রিক শক দেওয়া হয় তার হার্টে। এভাবেই কিছুক্ষণ পর ধীরে ধীরে গরিলার শরীর দৃশ্যমান হতে শুরু করে আর অবশেষে সে পুরোপুরি ফিরে আসে। এই দৃশ্য দেখে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে আর তারা উল্লাসে ফেটে পড়ে, কারণ তাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে। এই পুরো প্রজেক্টটাই আসলে করা হচ্ছিল মিলিটারিদের জন্য। এরপর তাদের সাথে মিলিটারিদের একটা মিটিং হয়, কিন্তু সেখানে সেবাস্টিয়ান তার বুদ্ধির চালটা চালে। সে হঠাৎ করে মিথ্যে কথা বলে, দাবি করে তারা এখনো কোনো সফল ফলাফল পায়নি আর সফল ফলাফল পেতে তাদের আরও কিছুটা সময় দরকার। এটা শুনে মিলিটারিরা স্পষ্ট জানিয়ে দেয় যে ইতিমধ্যেই তুমি অনেক সময় নিয়ে নিয়েছ, তাই খুব দ্রুত ফলাফল না দিলে এই প্রজেক্টটা অন্য কারো হাতে তুলে দেওয়া হবে। এরপর মিটিং থেকে বেরিয়ে তার সহকর্মী লিন্ডা এবং ম্যাথিউ তো অবাক হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, তুমি মিথ্যে বললে কেন? আমরা তো অলরেডি সফল হয়েছি। তখন সেবাস্টিয়ান বলে সে ইচ্ছে করেই সত্যটা লুকিয়েছে, কারণ তারা এই পুরো প্রক্রিয়াটা কেবল একটা গরিলার ওপর সম্পূর্ণ করেছে। এখন না জানি মানুষের ওপর প্রয়োগ করলে ফলাফলটা কেমন হতে পারে, আর এটা যদি মানুষের ওপর কাজ না করে তাহলে ইতিহাস তাদেরকে ব্যর্থ হিসাবে লিখে রাখবে। তাই এখন এই ফর্মুলাটা আমি মানুষের ওপর প্রয়োগ করে দেখতে চাই, আর সেই মানুষটা অন্য কেউ নয় বরং আমি নিজেই। এরপর সে আরেকটি মিথ্যে বলে। সে দাবি করে মিলিটারিরাই নাকি মানুষের ওপর ট্রায়ালের অনুমতি দিয়েছে, যদিও বাস্তবে এমন কোনো নির্দেশ ছিল না। তবুও তার কথায় বিশ্বাস করে লিন্ডা এবং ম্যাথিউ শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এরপর শুরু হয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ এক্সপেরিমেন্ট। সেবাস্টিয়ানের শরীরে ইনজেক্ট করা হয় সেই অদৃশ্য হওয়ার মহা ঔষধ। ইনজেকশন দেওয়ার সাথে সাথেই সে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। চোখের পলকেই তার হার্টবিট সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়, আর একটু হলেই যেন তার মগজ গলে যাচ্ছিল। আর এভাবেই কয়েক মুহূর্তের মধ্যেই সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। এরপর সে অজ্ঞান হয়ে পড়ে। প্রায় 17 ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসে, কিন্তু একটা সমস্যা দেখা দেয়। তখন সে সাধারণ আলো পর্যন্ত সহ্যই করতে পারছিল না, তাই ল্যাবের সব লাইট বন্ধ করে দেওয়া হয়, আর এখন সে পুরোপুরি অদৃশ্য। পরবর্তী কয়েকদিন তার শরীরে বিভিন্ন পরীক্ষা চালানো হয়। রিপোর্টে দেখা যায় অদৃশ্য হয়েও শারীরিকভাবে সে একদম স্বাভাবিক আছে। কিন্তু লক্ষ্য করার মতো একটা বিষয় হলো তার আচরণে ধীরে ধীরে অস্বাভাবিক পরিবর্তন আসে। সে অদৃশ্য অবস্থায় সহকর্মীদের সাথে অদ্ভুতভাবে মজা করে, যা বিশেষ করে টিমের মেয়েদেরকে অস্বস্তিতে ফেলে দেয়, কারণ তারা ভালোভাবেই অনুভব করতে পারছিল কেউ তাদের পাশেই আছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। এভাবে 3 দিন কেটে যায় আর এবার সময় আসে তাকে আবার দৃশ্যমান করে তোলার, অর্থাৎ তাকে তার আগের রূপে ফিরিয়ে আনার। এবার তারা সেবাস্টিয়ানের শরীরে দৃশ্যমান হওয়ার সেই ঔষধটা প্রয়োগ করে, আর ইনজেকশন দেওয়ার সাথে সাথেই সে আবারও প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিন্তু এবার সমস্যাটা আরও ভয়ঙ্কর।
অনেকক্ষণ পার হয়ে গেলেও সে আর দৃশ্যমান হচ্ছিল না। উল্টো তার শরীরের অবস্থা দ্রুতই খারাপ হতে থাকে। মনে হচ্ছিল যেন সে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেছে। কোনো উপায় না পেয়ে তারা তাকে একটি বিশেষ থার্মাল মাস্ক পরিয়ে দেয়, যার মাধ্যমে অন্তত তার অবস্থানটা বোঝা যায়। কিন্তু এটাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সেবাস্টিয়ান। সে চিৎকার করে ম্যাথিউকে দোষ দিতে থাকে, বলে তোমরা কখনোই বুঝতে পারবে না এই কয়েকদিনে আমি কি সহ্য করেছি। ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় সে আর আগের মতো নেই। দীর্ঘদিন অদৃশ্য অবস্থায় একটা বন্ধ ল্যাবে বন্দি থাকার কারণে তার মানসিক অবস্থা ভেঙে পড়তে শুরু করে। একদিন এই বন্দিত্ব আর সহ্য করতে না পেরে সে ল্যাব থেকে পালিয়ে যায় আর সরাসরি নিজের বাড়িতে ফিরে আসে। সেখানে এসে সে দেখতে পায় তার পাশের বাসার এক মেয়েকে, যার ওপর সে অনেকদিন ধরেই নজর রাখছিল। তাই অদৃশ্য অবস্থাতেই সে তার দরজার বেল বাজায় আর মেয়েটি দরজা খুলে অবাক হয়ে যায়, কারণ বাহিরে তো তখন কেউই নেই। আর এই সুযোগেই সেবাস্টিয়ান চুপিসারে তার ঘরের ভেতরে ঢুকে পড়ে। এদিকে লিন্ডা যখন সেবাস্টিয়ানের বাড়িতে আসে, সে মাটিতে পড়ে থাকা মাস্কটা দেখতে পায় আর সাথে সাথেই সে বুঝে যায় সেবাস্টিয়ান ল্যাবের বাহিরে আছে। ভয়ে আতঙ্কিত হয়ে সে দ্রুত ল্যাবে ফিরে গিয়ে সবাইকেই বিষয়টা জানায়। ঠিক তখনই হঠাৎ করেই সেবাস্টিয়ান ল্যাবে ফিরে আসে। লিন্ডা তাকে সরাসরি হুমকি দিয়ে বলে, তুমি যদি আর একবার বাহিরে যাও তাহলে আমরা সবকিছুই মিলিটারিকে জানিয়ে দিব। এই কথায় কিছুটা চাপে পড়ে সেবাস্টিয়ান আপাতত শান্ত হয়ে যায়, কিন্তু সবাই ততক্ষণে বুঝতে পেরে গিয়েছিল ভেতরে ভেতরে সে বদলে যাচ্ছে। তাই তারা সিদ্ধান্ত নেয় সবসময় তাকে নজরে রাখা হবে। ল্যাবে এমন কিছু বিশেষ ক্যামেরা ছিল যার মাধ্যমে অদৃশ্য হলেও তার গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব ছিল, কিন্তু সেবাস্টিয়ানও জানত তার উপর নজর রাখা হচ্ছে। তাই এক পর্যায়ে সে চুপিসারে ক্যামেরা সিস্টেম নষ্ট করে দেয় আর নিজের আগের রেকর্ডিং চালু করে রেখে সবাইকে বিভ্রান্ত করে দেয়, যাতে করে সবাই এটা ভেবে নেয় যে সে এখনো এই ল্যাবের মধ্যেই আছে। আর এই সুযোগে সে আবারও বাহিরে বেরিয়ে যায়। আর এখানেই সে প্রথমবারের মতো তার ভুলটা করে বসে। এবার সে সোজা চলে যায় লিন্ডার বাড়িতে। সেখানে গিয়ে সে দেখে লিন্ডা এবং ম্যাথিউ একসাথে আছে। এই দৃশ্য দেখে তার ভেতরের ক্ষোভ আর ঈর্ষা বিস্ফোরিত হয়ে ওঠে। রাগের মাথায় সে জানালার কাচ ভেঙে ফেলে। লিন্ডা বাহিরে এসে তাকায়, কিন্তু কাউকেই সেখানে দেখতে পায় না। তার সন্দেহ হয় এটা নিশ্চয় সেবাস্টিয়ানের কাজ। তাই সত্যটা জানার জন্য সে ল্যাবে ফোন করে, কিন্তু ল্যাব থেকে জানানো হয় কই না তো, সে তো এখনো এই ল্যাবেই আছে, কারণ মনিটরে তখনও সেই পুরনো ভিডিওর ফুটেজই চলছিল। আর এভাবেই সে সবাইকে ফাঁকি দিয়ে বাহিরে ঘুরে বেড়াচ্ছিল। এরপর তার আচরণ আরো অন্ধকার হয়ে ওঠে। ল্যাবে ফিরে এসে সে রাগের বশে একটি কুকুরকেই হত্যা করে ফেলে। পরদিন সকালে যখন পশু চিকিৎসক আসে, সে মৃত কুকুরটিকে দেখে পুরো হতবাক হয়ে যায়। সে সেবাস্টিয়ানকেই সন্দেহ করে, কিন্তু তারা যখন মনিটর চেক করে সবকিছুই একদম স্বাভাবিক দেখায়, কারণ সত্যটা তখনও সবার চোখের আড়ালে। সেই রাতেই সেবাস্টিয়ান আবারও লিন্ডার বাড়িতে যায়, কিন্তু এবার লিন্ডা তার চারপাশে অদ্ভুত একটা উপস্থিতি অনুভব করে। তার সন্দেহ নিশ্চিত হয়ে যায় সেবাস্টিয়ান এখানেই আছে। ভয় পেয়ে সে দ্রুত ল্যাবে ফিরে আসে এবং সবকিছু চেক করে বুঝতে পারে সে সত্যিই ল্যাবে নেই, অর্থাৎ সে সবাইকে ফাঁকি দিয়েছে। এবার তারা সিদ্ধান্ত নেয় এই পুরো বিষয়টা মিলিটারি কমিটিতে জানানো হবে। লিন্ডা আর ম্যাথিউ সবকিছুই খুলে বলে কমিটি প্রধানকে, আর এসব শুনে কমিটি প্রধান প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। কিন্তু উল্টো তিনি লিন্ডা আর ম্যাথিউকেই প্রজেক্ট থেকে বের করে দেয়। এবার তারা চলে যাবার পর কমিটি প্রধান যখন অন্যদের এই বিষয়টা জানাতে যাচ্ছিলেন, ঠিক তখনই তার ফোনটা হঠাৎ বন্ধ হয়ে যায় আর অন্ধকারের ভেতর থেকে নীরবে এসে দাঁড়ায় সেবাস্টিয়ান। এরপর সে ওনাকে পানির মধ্যে ডুবিয়ে শেষ করে ফেলে। পরের দিন সবকিছুই যেন স্বাভাবিক। লিন্ডা আর ম্যাথিউ অপেক্ষা করছিল তার কলের জন্য, কিন্তু কোনো কল আসে না। উল্টো খবর আসে তিনি নাকি পানিতে ডুবে মারা গেছেন। এবার লিন্ডা বুঝে যায় পরিস্থিতি ভয়ঙ্কর দিকে যাচ্ছে। সে সিদ্ধান্ত নেয় সবকিছু বাহিরে জানাতে হবে, কারণ যারা এই সত্যটা জানে তাদের কেউই এখন নিরাপদ নয়। কিন্তু ঠিক তখনই তার ফোনও কাজ করা বন্ধ করে দেয়। তারা ল্যাব থেকে বের হতে চায়, কিন্তু কোনো দরজায় কাজ করছে না, কারণ সব সিকিউরিটি কোড বদলে দিয়েছে সেবাস্টিয়ান। আর এখন তারা পুরোপুরি ফাঁদে আটকা পড়ে যায়। তারা বুঝতে পারে এটা শুধু আর এক্সপেরিমেন্ট নয়, এটা এখন বেঁচে থাকার লড়াই। তাই তারা ঠিক করে যেইভাবেই হোক সেবাস্টিয়ানকে থামাতেই হবে। এদিকে সেবাস্টিয়ান ইতিমধ্যে ল্যাবের ভেতরে ঘুরে বেড়াচ্ছিল। একজন সহকর্মী নিজের জিনিস নিতে গেলে সে আর ফিরে আসে না, কারণ সেবাস্টিয়ান তাকে হত্যা করে ফেলে।
এরপর সবাই নিশ্চিত হয়ে যায় যে সে এখন একে একে সবাইকেই শেষ করে দেবে, কারণ সে চায় না তার ভয়ঙ্কর সত্যটা বাহিরের কেউ জানুক। কিন্তু তারা একটি বিশেষ ট্র্যাকার ব্যবহার করে তার অবস্থান খুঁজে বের করে। এরপর তাকে ধরতে এগিয়ে যায় ম্যাথিউ এবং তার এক সহকর্মী, কিন্তু সামনাসামনি লড়াইয়ে তারা টিকতে পারে না। সেবাস্টিয়ান হঠাৎ আক্রমণ করে ম্যাথিউর বন্ধুকে গুরুতরভাবে আহত করে ফেলে। ম্যাথিউ গুলি চালায় কিন্তু কিছুতেই কাজ হয় না, কারণ শত্রুকে তো দেখাই যাচ্ছে না। একসময় গ্যাসের ভেতরে তার অস্পষ্ট অবয়ব দেখা যায়, কিন্তু ততক্ষণে সে আবারও অদৃশ্য হয়ে পালিয়ে যায়। এদিকে আহত লোকটির অবস্থা খারাপ হতে থাকে, তাই তাকে বাঁচাতে রক্তের জরুরি প্রয়োজন। লিন্ডার এক সহকর্মী রক্ত আনতে যায়, কিন্তু সেখানেই অপেক্ষা করছিল সেই অদৃশ্য দানবটা। সে সেখানেই তাকে থামিয়ে দেয়। আর এদিকে রক্তের অভাবে ম্যাথিউর বন্ধু মারা যায়। এখন বেঁচে আছে মাত্র 3 জন, লিন্ডা, ম্যাথিউ আর তাদের শেষ সহকর্মী। তারা খুঁজতে গিয়ে দেখতে পায় রক্ত আনতে যাওয়া মেয়েটির দেহ ফ্রিজার রুমে লুকিয়ে রাখা হয়েছে। এই দৃশ্য তাদের আবারও ভেঙে দেয়। ঠিক তখনই সেবাস্টিয়ান আবার আক্রমণ করে বসে। সে তৃতীয় সহকর্মীকেও নির্মমভাবে হত্যা করে, আর ম্যাথিউ তাকে থামাতে গেলে সেও মারাত্মকভাবে আহত হয়। এরপর সে লিন্ডা আর ম্যাথিউকে সেই ফ্রিজার রুমেই আটকে দেয়। দরজা লক করে দিয়ে সে তাপমাত্রা কমাতে শুরু করে। ধীরে ধীরে ভেতরের তাপমাত্রা নামতে থাকে, যেন বরফে জমে যাওয়ার মতো ঠান্ডা পড়ে যায়। এর ফলে ম্যাথিউ দুর্বল হয়ে পড়ে আর একসময় অজ্ঞান হয়ে যায়। কিন্তু লিন্ডা এখনো হাল ছাড়েনি। সে মরিয়া হয়ে বাঁচার পথ খুঁজতে থাকে, বারবার চেষ্টা করে কাঁচ ভাঙার, কিন্তু কিছুতেই সফল হতে পারে না। এরপর আমরা দেখি সেবাস্টিয়ান নিজেকে আবার সামলে নেয়, কিন্তু এবার তার লক্ষ্য আরও ভয়ঙ্কর। সে কিছু কেমিক্যাল ব্যবহার করে একটি শক্তিশালী বিস্ফোরক তৈরি করতে শুরু করে। সবকিছু সেট করে টাইমার চালু করে দিয়ে সে নীরবে সেখান থেকে চলে যায়। এদিকে ফ্রিজার রুমে আটকে থাকা লিন্ডা এখনো হাল ছাড়েনি। সে মরিয়া হয়ে ম্যাগনেটিক পাওয়ার ব্যবহার করে দরজা খুলতে সক্ষম হয়। তারপর কষ্ট করে ম্যাথিউকে টেনে বাহিরে নিয়ে আসে, আর তার শরীর গরম রাখার জন্য চারপাশে আগুন জ্বালিয়ে দেয়। এরপরে লিন্ডা সিদ্ধান্ত নেয় যে করেই হোক এই দুঃস্বপ্নের শেষ আজই করবে। সে সেবাস্টিয়ানকে খুঁজতে বের হয়। অবশেষে সে তাকে খুঁজে পায় একটি লিফটের ভেতরে, আর লিফটের দরজা বন্ধ হওয়ার আগে লিন্ডা ভেতরে ঢুকে পড়ে। তার হাতে ছিল দাহ্য গ্যাসে ভরা একটি সিলিন্ডার। সে আগুন জ্বালিয়ে সরাসরি সেটা ছুঁড়ে মারে ওই দানবের দিকে। মুহূর্তের মধ্যেই তার পুরো শরীর আগুনে জ্বলে ওঠে। আগুনে পুড়তে পুড়তেও সে থামে না, কিন্তু শেষ মুহূর্তে লিন্ডার ভেতরে মানবিকতা কাজ করে। সে পানির পাইপ খুলে দেয় আর ধীরে ধীরে আগুন নিভে যায়। কিন্তু এই সুযোগেই সে আবার আক্রমণ করে বসে। সে লিন্ডাকে মাটিতে ফেলে গলায় পা চেপে ধরে। এর ফলে নিঃশ্বাস বন্ধ হয়ে লিন্ডা প্রায় শেষ হতে বসেছিল, কিন্তু ঠিক তখনই ম্যাথিউ এসে হাজির হয়। সে সরাসরি আঘাত করে ওই দানবের মাথায়, আর সাথে সাথেই সে মাটিতে লুটে পড়ে। এই সুযোগে লিন্ডা আর ম্যাথিউ সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সেবাস্টিয়ান এখনো শেষ হয়নি। সে উঠে দাঁড়িয়ে আবার তাদের ওপর আক্রমণ করতে আসে, কিন্তু এবার ভাগ্য তাদের পক্ষে ছিল। ম্যাথিউ তাকে ধাক্কা দিলে তার হাতে থাকা রডটি গিয়ে লাগে একটি ইলেকট্রিক সার্কিটে। মুহূর্তেই সে প্রচণ্ড শকে আক্রান্ত হয় এবং অজ্ঞান হয়ে পড়ে। এখন তাদের সামনে নতুন সমস্যা, বোমা। তারা বুঝতে পারে সময় খুবই কম, বোমাটা নিষ্ক্রিয় করার সুযোগ নেই। তাই তারা দ্রুত বেরিয়ে যেতে শুরু করে, কিন্তু লিফট ব্যবহার করা সম্ভব না। তাই তারা ইমার্জেন্সি এক্সিট দিয়ে ওপরে উঠতে থাকে। ঠিক তখনই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে আর পুরো জায়গা কেঁপে ওঠে। কিন্তু আসল দুঃস্বপ্ন এখনো শেষ হয়নি। শেষ মুহূর্তে সেবাস্টিয়ান আবার হাজির হয় আর সে লিন্ডার পা ধরে ফেলে। ম্যাথিউ চেষ্টা করে তাকে টানতে, কিন্তু সেবাস্টিয়ান জোর করে লিন্ডাকে লিফটের ভেতরে টেনে নেয়। এবার লিন্ডা নিজের শেষ চেষ্টা করে। সে লিফটের তার শক্ত করে ধরে আর পা দিয়ে ইমার্জেন্সি বাটন চাপ দেয়। এর ফলে লিফট ছিঁড়ে নিচে পড়ে যেতে শুরু করে সেবাস্টিয়ান সহ। নিচে তখন বিস্ফোরণের ফলে তৈরি হওয়া আগুন দাউ দাউ করে জ্বলছিল। লিফটটি সোজা গিয়ে পড়ে সেই আগুনের মধ্যে, আর এভাবেই অদৃশ্য সেই দানবের শেষ হয়ে যায় চিরতরে। এখন লিন্ডা কোনোভাবে নিজেকে ধরে রাখতে সক্ষম হয় এবং ওপরে উঠে ম্যাথিউর সাথে মিলিত হয়। অবশেষে এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের এখানেই ইতি ঘটে। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে পারো কমেন্টে। আর এমন আরও ইন্টারেস্টিং মুভির গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।